আমার তো প্রচন্ড ভয় লাগছে, কারণ আমি এর আগে কখনোই ট্রেনে উঠিনি। আমরা ট্রেনে উঠে পড়ি, তার কিছুক্ষণ যাওয়ার পরেই দেখছি এটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ও কিছুদিন আগে সিমলা ঘুরে এসেছে, ওর একটা এক্সপিরিয়েন্স তো ছিলই। হোটেলের পরিষেবা থেকে শুরু করে ভিউ, রুম, সমস্ত কিছু কোনো কমপ্লেন করার মতন না। আর যেহেতু চেন খোলা ছিল, ক্যামেরাটা গেল পড়ে, আর তার লেন্সের যে প্রোটেক্টরটা সেটা ভেঙে গেছে। আমরা প্রথম চা বাগান দেখতে পেলাম। ডে 1 ট্রিপের এটাই দেখা সবচেয়ে সুন্দর জায়গা ছিল। তো ওখানে গিয়ে আমি ম্যাডামকে বলেছিলাম আমার একটু সুন্দর করে ভিডিও করে দিতে, যে আমি হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠছি, আমার একটু ভিডিও করে দে। আর ওটা তো অনেকটা উঁচুতে উঠতে হয়। আচ্ছা, আপনি যে এত উপরে উঠেছেন, আপনার এখন কিরকম ফিলিংস হচ্ছে? একটু আলাদা থাকলে ভালো হতো, কিন্তু বেশ ভালোই এনজয় করেছি। মহাদেবের দেখা হয়েছিল। গুড ইভিনিং এভরিওয়ান, অনিমাম্পুর ডায়েরির একটা নতুন পাতায় তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের ব্লগটা ডেইলি ব্লগ না, আজকের ব্লগটা হচ্ছে আজ থেকে প্রায় 1.5 বছর আগের কিছু স্পেশাল মোমেন্ট নিয়ে এই ব্লগটা আমরা শুরু করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটা তখন যখন আমরা ইউটিউব জার্নি নিয়ে কিছুই প্ল্যান করিনি, কিছুই ভাবিনি, তাই কোনো রকম ক্লিপস নেই, কিছুই নেই। টেনশন নেই लेने का আপু না র্যান্ডম আমরা ফটো তুলতে ভালোবাসি, তাই কিছু ফটো ভিডিও আমাদের নিজস্ব ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার, তো তোমাদের সঙ্গে শেয়ার করাই যায়। এটা আমাদের দার্জিলিং ট্রিপের গল্প। বাবা মাকে ছাড়া, পুরো ফ্যামিলিকে ছাড়া আমরা প্রথম দুজন ঘুরতে গেছিলাম। এর আগে আমরা কখনোই দুজনে কোথাও আলাদাভাবে ঘুরতে যাইনি। ও একা একা কাজের সূত্রে অনেকবারই ঘুরতে গেছে, কিন্তু আমি কখনো ফ্যামিলি ছাড়া যাওয়ার কথা ভাবতেই পারি না। তো আমরা ফ্যামিলি ছাড়া প্রথম দার্জিলিং গেছিলাম। আমার তো প্রচন্ড ভয় লাগছে, কারণ আমি এর আগে কখনোই ট্রেনে উঠিনি। তো ট্রেনের যাত্রা কিরকম হবে, সবটা পারবো কিনা বাবা মাকে ছাড়া, আমার তো প্রচন্ড টেনশন ছিল। কিন্তু ও তো জেদ ধরেই ছিল যে না, দার্জিলিং যাবই। তো ওর সাথে আমার যাত্রা শুরু হয়। আমি তো প্রচন্ড শীত কাতুরে মানুষ, তারপরে হচ্ছে শীতের দেশে কটা ড্রেস নেবো, কিরকম নেবো। এর আগে তো বাবা মার সঙ্গে সবসময় যেতাম, তো বাবা মাই সমস্ত প্যাকিং করতো, একা একা প্যাকিং। আমি যে কত এক্সট্রা জিনিস নিয়েছিলাম দার্জিলিং এ গিয়ে সেটা বুঝতে পেরেছিলাম যে এত আমার লাগেজ না নিয়ে এলেও চলতো। আমরা হাওড়া স্টেশন থেকে শতাব্দী এক্সপ্রেস ট্রেনে করে জলপাইগুড়ি গিয়েছিলাম। তবে জলপাইগুড়ি থেকে একটা টাটা সুমো বুক করে আমরা দার্জিলিং যাই। তো হাওড়া স্টেশন আমার লাইফে ফার্স্ট টাইম ছিল। আমি এর আগে কখনো হাওড়া স্টেশন যাইনি, যে কিরকম জায়গাটা হয়, স্টেশন চত্বরটা কিরকম হয় সিনেমা টিনেমাতে দেখেছি, কিন্তু বাস্তবে দেখে আমার খুবই নার্ভাস লাগছিল যে আমি ট্রেনে উঠতে পারবো তো, ট্রেন থেকে পড়ে যাবো না তো, প্রচন্ড ভয় লাগছিল। তারপরে কিছুক্ষণে থাকার পরে আমাদের ট্রেন চলে এসেছিল। মা তো খাবার বানিয়ে দিয়েছিল, কারণ ট্রেনের খাবার আমি খেতে পারবো কি পারবো না সেটা যদি সবাই রিস্ক ছিল, কারণ আমাকে নিয়ে সবাই নার্ভাস, কারণ আমি প্রচন্ড ভীতু মানুষ। আমাকে নিয়ে যে ও কিভাবে গেছিল সাহস করে, সেটা কেউই বুঝতে পারেনি যে ওকে নিয়ে যাচ্ছে সামলাতে পারবে কিনা। তারপর ট্রেন আসা, কোন ট্রেনটা আমাদের, কারণ অনেকগুলোই ট্রেন আসা যাওয়া করছিল স্টেশনে, কোন ট্রেনটা যে আমাদের, কোন সিটে বসবো, সিট নাম্বার কিভাবে খুঁজবো, কোনটা দিয়ে উঠবো, কোনো কিছুই আমার নলেজ ছিল না। সবটা ও আমাকে শিখিয়েছিল, আর খুব মজা লাগছিল। নতুন একটা অভিজ্ঞতা, না ভয় তো ছিল, তার সঙ্গে একটা নতুন অভিজ্ঞতায় খুব ভালো লাগছিল। সেই সময় আমি শুধু মিস করছিলাম আমার বোনকে, কারণ ও ঘুরতে প্রচন্ড ভালোবাসে। তো আমাদের 2:25 ট্রেন ছিল, 2:25 আমরা ট্রেনে উঠে পড়ি। তার কিছুক্ষণ যাওয়ার পরেই দেখছি এটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ওখানে কোন জায়গাটায় আমি তখন পৌঁছেছিলাম ঠিক বুঝতে পারলাম না, কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছিল। তখনই ভাবছি যে দার্জিলিং গেলে কি হবে, এই মাঝ রাস্তায় দিয়ে তো ঠান্ডা হয়, তো দার্জিলিং গেলে কি হবে। তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা যখন জলপাইগুড়িতে পৌঁছালাম তখন বাজে ওই 11:25 হবে, কারণ 10:50 ট্রেনটা নামার কথা ছিল, ট্রেন লেট করেছে স্বভাবত। তো 11:20 বেজে গেছে, 11:20-25 বেজে গেছিল। ওখানে 11:20-25 নেমে আমার তো টেনশন তুমুল, এত রাতে তার জলপাইগুড়ি, বাবা মাকে ছাড়া একটা অচেনা জায়গায়। আমার তো হার্টবিট কোথায় বেড়ে গেছিল, আমার বাবা বাড়ি থেকে বোধহয় ওখানে দার্জিলিংয়ে পৌঁছে যেতে পারলে, জলপাইগুড়িতে পৌঁছে যেতে পারলে ভালো হতো। কন্টিনিউয়াসলি শুধু ফোন করছে, কোথায় যাচ্ছিস, এই করছিস ওই করছিস। এবার অত রাতে আমরা ট্যাক্সি নিয়ে যেতেই পারতাম দার্জিলিং, কারণ আমাদের হোটেল বুক করাই ছিল। কিন্তু বাবা কিছুতেই আমাদের যেতে দেবে না, যে তুই ওখানে থেকে যা, তার পরের দিনকে যাবি, কারণ ওই রাস্তায় রাত্রেবেলা যে যাবি কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই সব ভেবে বাবা যখন বারণই করলো, তখন আমরা জলপাইগুড়িতে একটা হোটেল বুক করি। হোটেলের যা এক্সপিরিয়েন্স ছিল বলার মতো না, জাস্ট জঘন্য, মনে পড়লে এখন ভয় লাগে জাস্ট। আমরা তো 1 রাতের জন্য হোটেলটা বুক করেছিলাম, কারণ দার্জিলিংয়ে আমাদের হোটেল এমনি বুক করা ছিল। তো আমরা রাতের ডিনারটা একটা ধাবাই করি, তারপরে হচ্ছে হোটেলে 12টার সময় ঢুকি। এত বাজে হোটেলটা ছিল যে আমরা রাতটুকু ওখানে কাটাতে পারিনি, ওই মশার কামড়, একটা বাজে স্মেল। আমরা 4টে পর্যন্ত ওখানে ছিলাম, 4টের পর আমরা বেরিয়ে যাই, কারণ আমাদের পক্ষে ওখানে থাকার পসিবল ছিল না। আমাদের মনে হচ্ছিল যে আমরা বেরিয়ে যাই, আমরা আমাদের হোটেলে চলে যাবো, গিয়ে সেখানটায় থাকবো। তো আমরা বেরিয়ে যাই, গিয়ে একটা ট্যাক্সি নিই, ট্যাক্সি নিয়ে দার্জিলিং। ওই যে রাস্তায় যখন যাচ্ছি, কিছুটা যাওয়ার সময় বুঝতে পারিনি পাহাড় টাহাড় বা সরু রাস্তা, কিছুটা যাওয়ার পরে ওই 1-1.5 ঘন্টা যাওয়ার পরে এত ভয় করছিল আমার। ওই সরু রাস্তায় কিভাবে ড্রাইভ করছিলাম তো বুঝতেই পারছি না। ও তো বিন্দাস ঘুমাচ্ছিল, কারণ ওর কোনো, কারণ সারা
ঘুম ছিল না বলে, তো ঘুম আমার চোখেও ছিল, মাঝে মাঝে ঘুমিয়ে পড়ছি আর উঠে পড়ছি ভয়, কিন্তু ও তো দিব্যি ঘুমাচ্ছিল, কারণ ও কিছুদিন আগে সিমলা ঘুরে এসেছে, ওর একটা এক্সপিরিয়েন্স তো ছিলই। পাহাড় তোর ভালোবাসার জায়গা, পাহাড়ে গেলে তো ওর মজাই আলাদা। আর আমার ঠিক পাহাড় অতটা পছন্দই নয়, আমার হচ্ছে সমুদ্রটা বেশি পছন্দ। সমুদ্রে গেলে আমি হয়তো বেশি এক্সাইটেড হতাম, পাহাড়ে তো ওর পছন্দের জন্য ঠিক আছে যাওয়াই যায়। গিয়ে পেলাম ঠান্ডা, কি বিভৎস ঠান্ডা, সে বলার মতন নয়। এবার হোটেলটা আমাদের খুব ভালো ছিল, যে হোটেলটা আমাদের বুক করেছিল, হোটেলের পরিষেবা থেকে শুরু করে ভিউ, রুম, সমস্ত কিছু কোনো কমপ্লেন করার মতন না। জানলা থেকে ভিউটা এত সুন্দর ছিল, সেটা দেখতে গিয়ে একটা অঘটন ঘটে গেছিল। আমি কোথাও থেকে গেলে আগে ফ্রেশ হতে যাই, তো আমি গিয়ে ফ্রেশ হতে বাথরুমে চলে গেছি, আর ওই ভিউটা দেখে নিজেকে না সামলাতে পেরে ক্যামেরাটা বের করেছে। আমার একটা ভাইয়ার ক্যামেরা, ভাইয়া প্লাস বন্ধু, তার ক্যামেরা নিয়ে গেছিলাম। সেই ক্যামেরাটা দিয়ে ওই ছবিটা তুলেছে, তুলে ব্যাগের মধ্যে রেখেছে, তা কিন্তু চেনটা দেয়নি, ব্যাগটা নিয়ে বিছানায় রেখেছে। এবার বিছানায় ব্যাগ রাখলে আমার এত অস্বস্তি হয়, আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখছি বিছানায় ব্যাগটা রয়েছে। আমি চেন দেওয়া আছে কি চেন দেওয়া নেই আমি কিচ্ছু দেখিনি, ব্যাগটা জাস্ট নামাতে গেছি। আর যেহেতু চেন খোলা ছিল, ক্যামেরাটা গেল পড়ে, আর তার লেন্সের যে প্রোটেক্টরটা সেটা ভেঙে গেছিল। वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी मतलब what is this दीदी दीदी এবার লেন্সের প্রোটেক্টর যে ভেঙেছে সেটা তখন তো বুঝতে পারছি, তখন ভাবছি লেন্সটাই ভেঙে গেছে। আর ডিএসএলআর ক্যামেরার যদি লেন্স ভেঙে যায় বা ফেটে যায়, তো সেটা যে কি পরিমাণ খরচ সেটা সবাই জানে। আমাদের তো মাথায় মানে সেই বেড়াতে যাওয়ার আনন্দটা পুরো নিরানন্দ হয়ে যাচ্ছিল। দুজনের মধ্যে একটা তুমুল ঝামেলা হয়ে গেল, যে কেন, ওকে বললাম যে তুই কেন ক্যামেরাটা নিয়ে এসেছিলিস, আর ও বলে তুই দেখে কেন নামাসনিস। এই নিয়ে দুজনের মধ্যে কিছুক্ষণ চললো, চলার পরে মন খারাপ, সে আমাদের ফোন করেছে, ওই যার ক্যামেরা, আমাদের ভাই প্লাস বন্ধু, সে ফোন করেছে যে কেমন আমরা এনজয় করছি। তো আমরা বললাম যে আমাদের মন খারাপ, এরম হয়ে গেছে। হচ্ছে কোনো ব্যাপার না, মানে সে আমাদেরকে সেই সময় এতটা মোটিভেট করেছিল। সত্যি ওর মতন বন্ধু পাওয়া, ভাই পাওয়া ভাগ্যের। আমার কোনো রক্তের সম্পর্ক তো কিছু না, বন্ধুত্ব থেকেই ভাইয়ের সম্পর্ক। তো নামটা একবার নে। হ্যাঁ, অরিজিৎ। অরিজিৎ এত ভালো আমাদের বন্ধু, বলা ভুল ভাই, যে ওর ওই ক্যামেরাটা যে ভেঙে গেছে, কোন অংশটা ভেঙেছে, কি ভেঙেছে, কিচ্ছু জিজ্ঞেস করেনি। ওর ফার্স্ট কথা ছিল যে তোরা বেড়াতে গেছিস, তাকে এনজয় কর, যা হয়েছে বাড়ি ফের, বাড়ির জিনিস আমরা সবাই মিলে ঠিক করে নেবো। যেটাই হোক, ঠিক তো করা যাবে না, ঠিক করা যাবে তো ভাবা যাবে কি করা যাবে। তো আমাদেরকে মোটিভেট করায় আমরা হচ্ছে একটু ফ্রিও হই, আর বিকেলবেলা আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করি, কারণ সকালটা পুরো নষ্ট হয়ে গেছে ওইসব কারণে। বিকেলবেলা আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করলে, আমরা ঘুরতে কোথায় যাবো, ম্যাল রোডে যাবো। তো ম্যাল রোডে আমরা বেরিয়ে পড়ি, আর রুমে থাকাকালীন অত তো ঠান্ডাটা বুঝতে পারিনি সেই সময়, আমরা নর্মাল ড্রেস পরেই বেরিয়েছিলাম। নর্মাল বলতে সোয়েটার পরেছিলাম, কিন্তু হাতে গ্লাভস আরও মাথায় টুপি টুপি এক্সট্রা আমরা কিছু নিয়ে বেরোইনি। সেখানে গিয়ে এত কানে আর হাতে ঠান্ডা লাগছে যে হেঁটে এগিয়ে যাওয়া যাচ্ছে না। তারপর যে কোনোভাবে মেল রোডে পৌঁছালাম, দুজনে একটু কফি চা খেলাম, খাওয়ার পরে হাতে দুটো গ্লাভস কেনা হলো, মাথায় টুপি কেনা হলো, মানে যেগুলো পরলে ফেরাটা ইজি হবে, কারণ পৌঁছে তো গেছি, ফিরতে তো আমাদের আরও অবস্থা খারাপ, কারণ রাত হয়ে যাচ্ছিল তখন আরও। ওখানে গিয়ে আমাকে একটা বাবেল কিনে দিয়েছিল, ওই বাবেল বলতে যেগুলো এরকম এরকম করে আর কি ওড়ায়। তো ওখানে এরকম বড় বড় মানে ফেনাগুলো হচ্ছিল। আমি যখন কিনলাম তখন প্রথমে হচ্ছিল না, পরে দু একটা হয়েছিল, কিন্তু বাড়ি নিয়ে আসার পরে দেখলাম তাতে একটাও ফুলছে না। তো ডিনারের জন্য দার্জিলিং থেকে কিনে নিয়েছিলাম চাউমিন। সে চাউমিন যা ছিল, আর চাউমিনটা কিন্তু আমরা হোটেল থেকেই আমরা খাবার খেতাম, মানে আমরা যে হোটেলে থাকছিলাম সেই হোটেলেও খাবার ছিল। তো দুপুরবেলা যে খাবারটা খেয়েছে এত হালকা, আমরা একটু ঝাল মশলা বেশি খাই, তো ওই হালকা খাবার আমাদের ঠিক পছন্দ হয়নি। যখন আমরা দার্জিলিংয়ে দেখলাম যে খুব স্পাইসি চাউমিন হচ্ছে, তো চাউমিন নিয়ে যাওয়া হোক, আর চিকেনের কিছু একটা ছিল, হ্যাঁ, চিকেন তন্দুরি টাইপের কিছু একটা ছিল। মেল রোডের ওখান থেকে আমরা কিনেছিলাম। এখানের মতন তন্দুরি মোটেও না, সে তন্দুরি দেখতেও পুরো অন্যরকম, আর খেতে আমার তো মনে হচ্ছে কুকুরের মাংস। আমি তো যেরকম খাইনি, ওই খেয়েছিলাম। মানে টেস্টটা পুরো অন্যরকম ছিল, চিকেনের মতো ছিল না। আমি চিকেনটাই খুব একটা ভালো খেতে পারি না, তারপরে যখন মুখে দিলাম যেন, আমার মামি বলেছিল যে ওখানে কুকুরগুলো পড়ে না, আমাদেরও দেখে মনে হয়েছিল কুকুরের মাংস। আমিও সেটা মাথার মধ্যে ভাবছিলাম মামি কথাটা, যে কুকুরের মাংস। তারপরে ওই জঘন্য খাবারটা খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম সকাল থেকে। ঠিকঠাক হয়নি, কারণ ওই খাবারকে কেউ ভালো করে ঘুমাতে পারে না। আর তারপর কি মারাত্মক ঠান্ডা, আমারই কি এত ঠান্ডা পায় নাকি দার্জিলিং থেকে সবারই এত ঠান্ডা পায়? আমার তো হোটেল থেকে ডবল ব্ল্যাঙ্কেট অর্ডার করতে হয়েছিল, কারণ আমার নালে ঠান্ডা। আমি হাতে গ্লাভস, কানে টুপি, তারপরে যে সোয়েটারের উপরে একটা চাদর, পায়ে মোজা, সমস্ত কিছু পরার পরে আমার দুটো ব্ল্যাঙ্কেটে আমার ঠান্ডা কাটেনি, এত ঠান্ডা পাচ্ছিল। তো সেকেন্ড দিন আমরা কোনো রকম রিস্ক নিইনি, কারণ প্রথম দিন রাতের ডিনারটা মেল রোড থেকে কিনে আমাদের যা এক্সপিরিয়েন্স হয়েছিল, তাই জন্য সকালবেলা উঠে আগে হোটেলের যে ম্যানেজার ছিল তাকে ফোন করে বলে দিলাম যে আমরা টিফিনটা হোটেলেই করে তারপর ঘুরতে বেরোবো। টিফিনের জন্য
আমার জন্য ছিল দুধ চা, আর ওর জন্য ছিল লিকার চা আর ডিম টোস্ট। ডিম টোস্টটা প্রাইসটা বড্ড বেশি ছিল, হ্যাঁ একটু ওভার প্রাইস, একটু না ভাই অনেকটা। 80 টাকা করে এক এক পিস ডিম এক টোস্ট। পিস ডিম টোস্টের দাম 80 টাকা, অতিরিক্ত নয় কি? এখানে আমি কোথাও কোনোদিন শুনিনি। পরের দিন সকালবেলা আমরা হোটেল থেকেই গাড়ি বুক করেছিলাম বেড়াতে যাওয়ার জন্য। তো আমাদের গাড়ি 8টার সময় চলে এসেছিল। তো ড্রাইভারটাকে নিয়ে বলি, ড্রাইভারটা প্রচণ্ড ভালো মানে গাড়ি চালায়, সত্যি কথা। মানে আমি তো এমনি গাড়ির রাস্তায় ভয় পাই, মানে এখনও যদি নর্মাল রাস্তায় আমি গাড়িতে করে যাই, আমি দেখি ঠিকঠাক কী করছে চালাচ্ছে, আমার এত স্মুথ চালিয়েছিল, আমার কোনো ভয় নেই। আমার মতন মানুষকে নিয়ে ওই জন্যই দার্জিলিংয়ে ঘুরতে পেরেছি। ড্রাইভারটাকে থ্যাংক ইউ বলা উচিত না, ওর ড্রাইভারকে থ্যাংক ইউ বলা উচিত। তো আমাদের প্রথম ভিউ পয়েন্ট ছিল তাকদা অর্কিড সেন্টার। সেখানে গিয়ে এত রকমের অর্কিড গাছ যে পৃথিবীতে হয় দেখে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। আর বিয়েতে তো আমার রিসেপশনে অর্কিড দিয়ে চুলে সাজানো ছিল, ও বলছিল যে আগে যদি আসতাম তাহলে রিসেপশনের ফুলগুলো অত টাকা দিয়ে আর কিনতে ওখান হতো থেকেই না। নিয়ে চলে আসতাম। না ওখানে বেশ ফটো তুলতে দিচ্ছিল, হাতও দিতে দিচ্ছিল, না, মানে অনেক সত্যি জায়গায়, অর্কিডগুলো খুব সুন্দর হ্যাঁ ছিল। অনেক জায়গায় না নিষেধাজ্ঞা থাকে যে এরকম ছবি তুলবেন না, ওখানে ওরকম কিছু ছিল না। তারপরে আমরা গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। রাস্তাটা এত সুন্দর ছিল, মানে ভিউ পয়েন্টগুলো হচ্ছে রাস্তা দেখতেই মজা লাগছিল। রাস্তা থেকে ওই যেগুলো দেখা যাচ্ছিল পাহাড় টাহাড়গুলো দারুণ লাগছিল, আমরা তো খুব এনজয় করছিলাম। আমার মতন মানুষ এনজয় করছে বলছে। পাহাড়ে গিয়ে ও যে এত এনজয় করতে পারবে আমি ভাবিনি, আমি ভেবেছিলাম ঘন্টায় ঘন্টায় অজ্ঞান হয়ে যাবে। সেখানে সত্যি, গিয়ে আমি তো প্রচন্ড ভীতু, তাই সবাই আমাকে নিয়ে প্রচুর টেনশন। সেখানে গিয়ে ও এনজয় করছিল জিনিসটা, এটাই সবচেয়ে অবাক করার বিষয়। তো যাই হোক, আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট ছিল লাভার্স মিট ভিউ পয়েন্ট। তো ওখানে জায়গাটা তো দারুণ ছিল, ওখান থেকে ভিউটাও অসাধারণ আসছিল। কিন্তু লাভার্সদের কই দেখলাম না। ওখানে টুরিস্টই ভর্তি ছিল, লাভার্স ছিল না। হ্যাঁ ছিল লাভার্স, মানকি সবাই প্রেম করছিল মানকি, হ্যাঁ। কি হারে মানকি ছিল। মানে 4-5টা বাঁদর একসাথে এসে হামলা করছিল লোকের আর ওপর। সানগ্লাস পরে রাখতে পারছিলাম না, সানগ্লাস পরে ভয় ওরা খুলে নেওয়ার উপক্রম করছিল। আর ছোট ছোট বাচ্চাগুলোও ছিল, মানে মানকির এইটু এইটু মানকি ছিল, পিছনটা লাল লাল ছিল মানকিগুলোর। না ওখানের মানকিগুলো একটু অন্যরকম দেখতে, আমাদের লোকাল মানকিগুলো হচ্ছে। তো যাই হোক, তারপরে ওখানে আমরা মোমো খেয়ে নিয়েছিলাম। পাহাড়ি মোমোর টেস্ট কিন্তু আলাদা লেভেলের। মোমো খেয়ে নিয়েছিলাম, আর কি কথা, আমি কি খেয়েছিলাম, আমি কি মোমো খাই? তখন খেতামই না, এখন একটু একটু খাই। তো পাহাড়ি মোমোর টেস্ট কিন্তু অসাধারণ হয়, যেটা এর মতো পাবলিক বুঝবে না। তারপরেই আমরা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। ওখান থেকে কাছাকাছি একটা ভিউ পয়েন্ট ছিল পেশক টি গার্ডেন। দার্জিলিং এ পৌঁছে আমরা প্রথম চা বাগান দেখতে পেলাম। ওখানে কুকুরগুলো কি সুন্দর দেখতে ঘুরছিল, আর একটা কি সুন্দর কুকুরের মানে photo গায়ে খুব তুলেছিল। বড় বড় লোম ছিল। হ্যাঁ, আর একটা কুকুর এত কিউট ছিল, সেটার ফটো আমরা তুলেছিলাম, কিন্তু বাড়িতেই ছিল কুকুরটা। তো ওখানে ভিউটা আমরা খুব এনজয় করেছি। তারপরে রাস্তায় আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, আর আমরা তারপর বেরিয়ে পড়েছিলাম লামাহাট্টার উদ্দেশ্যে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল লামাহাট্টা ইকো পার্ক। আমাদের ডে 1 ট্রিপের এটাই দেখা সবচেয়ে সুন্দর জায়গা ছিল। এখানে আমরা প্রায় লাঞ্চের পর থেকে পুরো টাইমটাই আমরা এই সেম লোকেশনেই কাটিয়েছিলাম। অনেকক্ষণ ছিলাম, ওটাই আমাদের লাস্ট লোকেশন ছিল। তো হ্যাঁ। ওখানে আমরা লাস্ট লোকেশন ছিল বলে আমরা অনেকটা টাইম দিয়েছিলাম, প্রথমগুলো তাড়াহুড়ো করে চলে গেছিলাম, ওটাই গিয়ে আমরা অনেকক্ষণ ছিলাম। ওখানে গিয়ে আমরা ড্রেস পরেছিলাম আবার, সেই পাহাড়ি যে ড্রেসগুলো হয়। ওকে তো পুরো পাহাড়ি পাহাড়ি লাগছিল। ওখান থেকেই ওকে পেয়েছিলাম তো আমরা, এখানে ছিল তো ও নয়, ওখান থেকেই ও এসেছি, দেখে তো ওটাই মনে হচ্ছে। সত্যি যদি হতে পারতাম। বাবা আমার হাত, আমি এখানেই ঠিক আছি। তারপর ওখানে একটা উঁচুতে উঠেছিলাম, উঁচুতে তো উঠে গেছিলাম, আর উঠে যাওয়ার টাওয়ারটা, পরে হ্যাঁ। হ্যাঁ টাওয়ারটাতে উঠে গেছিলাম। তো তারপরে হচ্ছে বৃষ্টি ছিল, সবাই ওখানে উঠে গেছে, এবার এত ওয়েট হয়ে গেছে, সবাই বলছে যে নামার জন্য, কারণ অতটা ওয়েট ওরা নিতে পারতো না। হ্যাঁ, ওখানে লিমিটেশন থাকে যে এতজনই ম্যাক্সিমাম উঠতে পারবে, কিন্তু তার চেয়েও বেশি লোক ওতে উঠে পড়েছিল। বৃষ্টি এসে গেছিল, সবাই ছায়ার জন্য ওখানে উঠে গেছিল। তো মানে প্রচন্ড রিক্সি হয়ে গেছিল, আর আমি তো ওখানে তখন প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। আর এই বৃষ্টির জন্য ওদিকেটা কি জলের একটা ছিল, আমরা সেখানে যেতে পারিনি। হ্যাঁ, লেকটা, লেকটাতে, হ্যাঁ লেকে আমরা যেতে পারিনি, কারণ এত বৃষ্টি এসে গেছিল সেই মুহূর্তে। লেকটা মানে মেন ইকো পার্ক থেকে অনেকটাই উঁচুতে। উঁচুতে আর অনেকটা যেতে হতো ওখান থেকে, তো ওই জন্য বৃষ্টির মধ্যে আর আমরা ছাতাও ক্যারি করিনি যে যাব। তো থার্ড ডে আমাদের দার্জিলিংয়ে, আর লাস্ট ডে বলা চলে, ওই দিনই আমরা লাস্ট ঘুরেছিলাম দার্জিলিংয়ে। ফার্স্ট আমরা শুরু করেছিলাম দার্জিলিংয়ে জু থেকে। তো টিফিনে আমরা সেদিনকে বাইরের খাবার, হোটেলের খাবার কোনো রিস্ক নিইনি, আমরা বাঙালির ফেভারিট খাবার চানাচুর, মুড়ি, শশা, কাঁচা লঙ্কা, এই দিয়ে আমরা হচ্ছে সকালবেলা টিফিন করে জু দেখতে বেরিয়ে গেছিলাম। তো দার্জিলিংয়ের জু আমাদের কলকাতার জু থেকে অন্যরকম, পুরো অন্যরকম। অন্যরকম বলার কারণ হচ্ছে ওটা তো ফ্লোর আছে, কয়েকটা ফ্লোরে উঠতে হয়, তার উপরে প্রচুর পরিমাণে জীবজন্তুর সংখ্যা। আমাদের এখানে জীবজন্তুটা একটু কম, তো ওখানে জীবজন্তু অনেক কম, কলকাতার জুতে অনেক কমে হ্যাঁ। গেছে। কলকাতা জুতে অনেকটাই কমে গেছে। রিসেন্ট
ভালো লাগেনি, কিন্তু দার্জিলিংয়ের জুটা আমি খুব এনজয় করেছি। প্রচুর বাঘ, মানে বাঘগুলো আবার পোজ দিচ্ছিল দেখার মতন, আর প্রচুর সংখ্যক মানে পশু পাখি ছিল। জু থেকে নিচের ভিউটা মানে পাহাড়ের ভিউটা দারুণ লাগছিল। তো আমরা জু থেকে ওই ভিউটা খুব সুন্দরভাবে এনজয় করেছিলাম। তো জুতে আমরা প্রচুর ফটো তুলেছি, কারণ ফটো তোলার অনেক জায়গা ছিল, সেলফি জোন ছিল, মানকির সাথে ফটো তুলেছিলাম, খুব ভালো লেগেছিল। আর ওখানে আমরা আইসক্রিম খেয়েছিলাম। জুতে গিয়ে আইসক্রিম খায় না এরকম পাবলিক বোধহয় খুবই কম, ওখানে সবাই আইসক্রিম খাচ্ছে। ঠান্ডার জায়গায় যে আইসক্রিম খাওয়া যায় মানে এটা ভাবিনি আগে। তো সেখানে গিয়ে যখন সবাই আইসক্রিম খাচ্ছিল, আমিও বায়না করলাম যে আমাকেও আইসক্রিম কিনে দিতে হবে। আর আমার বায়না স্যার না রেখে থাকতে পারেন, আমাকে আইসক্রিম কিনে দিয়েছিল, আইসক্রিম খেয়েছিলাম। দার্জিলিংয়ের কোনো খাবার তো আমার ভালো লাগেনি, কিন্তু পাপড়ি চাট দারুণ লেগেছিল। পাপড়ি চাটের টেস্টটা খুবই ভালো ছিল। আমরা যখন গাড়িতে ওঠার জন্য জু থেকে বেরোচ্ছিলাম, দেখলাম হচ্ছে ওখানে কিছু শাল বিক্রি হচ্ছে, আমরা ফ্যামিলির সবার জন্য কিছু শাল কিনেছিলাম। আর ওখানেই ছিল পাপড়ি চাট। তো পাপড়ি চাটের দারুণ দারুণ টেস্ট ছিল, আমরা খুব এনজয় করে খেয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে কেমন টেস্ট হবে না হবে, আমরা 1 প্লেটই নিয়েছিলাম, তারপরে দেখলাম খুব ভালো টেস্ট। তো জু থেকে বেরিয়ে আমরা গেছিলাম টি গার্ডেনে। টি গার্ডেনের ভিউটা এত সুন্দর ছিল যে বলার মতো না। আমি তো প্রচুর এনজয় করেছি, ভিডিও কলে মাদের দেখিয়েছিলাম, ওর বাবা মাদের দেখিয়েছিলাম ভিডিও কলে। তো মানে ভিউটা খুব খুব সুন্দর ছিল। ওখান থেকে আমরা চা কিনেছিলাম, টেস্ট করেই চা কিনেছিলাম। যে চাটা ওরা বানিয়ে দিয়েছিল সেটা টেস্ট ছিল অসাধারণ, মানে 1 কাপ খেলে না মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে। কিন্তু যেটা নিয়েছিলাম সেটা অতটাও ভালো না, পুরো নর্মাল টির মতন। তো ওখান থেকে আমরা অনেকগুলো হ্যাঙ্গিং বেল কিনেছিলাম। মেল রোড থেকে যে বাবেলটা কিনেছিলাম ওটা ওই টি গার্ডেনে নিয়ে গেছিলাম, যাতে একটু আনন্দ করে ওটাকে ওড়াতে পারি। তো আমি অনেকক্ষণ ধরে ওটা উড়িয়েছিলাম, অনেক পোজ দিয়ে ফটো তোলা হয়েছিল, অনেকটা টাইম ওখানে আমরা কাটিয়েছিলাম। তো আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট ছিল জাপানিজ টেম্পল বা পিস পাগোড়াও বলে অনেকে। তো ওখানে গিয়ে আমি ম্যাডামকে বলেছিলাম আমার একটু সুন্দর করে ভিডিও করে দিতে, যে আমি হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠছি, আমার একটু ভিডিও করে দে। তো ওখানে গিয়ে আমরা অনেক ছবি তুলে নিয়েছিলাম, আর জায়গাটাও খুব সুন্দর ছিল, কিন্তু বৃষ্টি চলে আসছিল বলে আমাদের তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছিল। আর ওই সময় আমার এত গা গুলাচ্ছিল, পাহাড়ি রাস্তাতে একটা গা গুলানোর ব্যাপার থাকে। তো বৃষ্টি আসার জন্য তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম রক গার্ডেন। খুব রাস্তাটা যা ছিল রক গার্ডেনে, দেখতেও অসাধারণ ছিল আর ভয়ঙ্কর ছিল। মানে আমি এরকম ভাবে নেমে যাচ্ছি যেন মনে হচ্ছে স্লিপে নামছি এরকম। কিন্তু মানে এত ভালো ড্রাইভিং স্কিল ছিল ড্রাইভারের, বৃষ্টির জন্য আমার রাস্তাটা পিচ্ছিল হয়েছিল। হ্যাঁ, আর মানে যেন এইভাবে দেখছি, এইভাবে নেমে এইভাবে মানে কিভাবে যে চালাচ্ছিল, আমিও শুধু এইভাবে দেখছিলাম। মানে রক গার্ডেনে যাওয়ার রাস্তাটা দারুণ ছিল, দারুণ হ্যাঁ। ভিউটাও অসাধারণ আসছিল, আর মানে খুব এনজয় করেছি আমরা। আর রক গার্ডেন হলো মানে আমাদের ঘোরার মধ্যে বেস্ট জায়গা। আমি এত 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 আনন্দ করেছি ওখানে গিয়ে, মানে এখন মনে পড়লেও না, ওখানে গিয়ে সব থেকে ভালো লেগেছিল ওই জায়গাটা আমার। তো রক গার্ডেনে পৌঁছে আমাদের মানে মনটা এত ভালো হয়ে গেছিলো ওই ভিউটা দেখে, আমার তখন গা গুলানোটাও অনেকটা কমে গেছে, তো শরীরটা ঠিকঠাক হয়ে গেছিলো বলে আরও বেশিভাবে এনজয় করতে পেরেছিলাম জায়গাটা। আর ওটা তো অনেকটা উঁচুতে উঠতে হয়, উঠতে উঠতে আমরা অনেকটা উঁচুতে উঠে গেছিলাম। ওখানটা মা মনসার মানে জায়গা ছিল, যেটা সবাই খুব একটা যায় না, আমরা জানি না কিভাবে গেছিলাম, হয়তো মণিমার টানেই গেছিলাম। তো আমরা দর্শন করেছিলাম, ওখানে পুরো ফাঁকা ছিল। প্রথমে তো আমি যেতে ভয়ই পাচ্ছিলাম, ওই একদম বললো যে ওখানে নিশ্চয়ই কিছু আছে, একটু গুহা টাইপের ছিল। তো গুহার মধ্যে মা মনসার মূর্তি দেখলাম রয়েছে, তো আমার খুবই ভালো লাগলো। মানে ওটা একটা উপরি পাওনা হয়ে গেছিলো আমার জন্য। দার্জিলিং গিয়ে ভোলেনাথকে দেখা প্লাস মণিমাকে দেখা, মানে এটা এক্সট্রা পাওনা আমার জীবনের হয়ে গেছিলো। তো আমরা তো অনেকটা উপরে উঠে গেছিলাম, প্রায় 50 তলা বাড়ি তো হবে। 50 তলা বাড়ি হবে কি, 50 তলা বাড়ি তো হবেই। তো তারপরে আরো অনেকটা ছিল, কিন্তু আমরা আর ওঠার রিস্ক নিইনি, কারণ বৃষ্টিও চলে আসছিল হালকা হালকা। আসছিল, তাছাড়া ওখান থেকে দেখে যখন আমি নিচে যেখানে নামতে হবে তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল আমি নামবো কি করে। তো এই পুরো ঘটনাটা স্যার হচ্ছে ক্লিপস নিয়েছিলেন, কেন নিয়েছিলেন তো জানি না, কিন্তু ছিল বলে তোমাদেরকে দেখাতে পারবো। আচ্ছা, আপনি যে এত উপরে উঠেছেন, আপনার এখন কিরকম ফিলিংস হচ্ছে? মানে এসে তো খুব ভালো লাগছে, মানে এত দার্জিলিংয়ের সবথেকে বেস্ট জায়গা এটা বলে মনে হচ্ছে। কিন্তু মানে এত উঁচুতে তো উঠে পড়েছি আনন্দের সঙ্গে, নামার সময় উপরের থেকে নিচে দিয়ে তাকিয়ে ভাবছি আমি আর বাড়ি যাবো না, এখানেই থেকে যাবো। আমার ভিতরে এমন তাই এখনও কতটা ওটা বাকি, দেখো তাকিয়ে দেখি এখনও অতটা উঁচুতে ওটা বাকি, অতটা উঁচুতে উঠতে পারছি না, আর ওই রাস্তা দিয়ে আমি আর উঠতে পারবো না। যাচ্ছি ওকে, চলুন। ওই ডাউন, ওই গাড়ি আসছে, ওই ডাউনে আমায় নামতে হবে। আমি যে কীভাবে নামবো আমি নিজেও জানি না, কতলা বিল্ডিংয়ে উঠেছি তাও আমি জানি না, আর এই রাস্তা দিয়ে ঢালু। সুন্দর রাস্তা তো। আচ্ছা ঠিক আছে, চল 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 চল। ওখান থেকে নেমে আমরা নিচে ঝর্ণা উপভোগ করেছিলাম, বেশ মজা লাগছিল। মানে ঝর্ণায় প্রথম আমি লাইফে দেখেছিলাম, তো খুব ভালো লাগছিল। আমরা অনেক ফটো ভিডিও নিয়েছিলাম। তাছাড়া ওর অপোজিট সাইডে একটা ব্রিজ মতন ছিল, ওখানে একটা পদ্ম ফুল করা ছিল, সেখানে গিয়ে অনেক ফটো আমরা তুলেছিলাম।
আর ওখানেই আমরা লাঞ্চটা করেছিলাম। তা ওই ড্রাইভারই আমাদেরকে সাজেস্ট করেছিল যে এই হোটেলটা খুব ভালো হবে, কারণ উনিও ওখানেই লাঞ্চটা করেন, সেদিনকে উনিও ওখানেই লাঞ্চ করেছিলেন। ওখানে গিয়ে যেহেতু ড্রাইভার সাজেস্ট করেছে, তাই অনি আরেকবার চিকেন খাওয়ার ট্রাই নিয়েছিল, কারণ ও তো চিকেন ছাড়া থাকতে পারে না। তাই ও সেদিনকে আবার একবার চিকেনের ট্রাই নিল। তো চিকেনটা মোটামুটি ভালো ছিল, আমিও একটু টেস্ট করেছিলাম, তো খারাপ না। তবে আমাদের এখানের মতন তো হবে না, তবে প্রথম দিন যে চিকেনটা খেয়েছিলাম তার থেকে অনেকটা বেটার কোয়ালিটির চিকেন ছিল। তারপর তো আমাদের রিটার্ন করতেই হতো, কারণ বৃষ্টি হয়ে যাচ্ছিল আর আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছিল। ওই রাস্তা থেকে অন্ধকার হয়ে গেলে ফেরাটা খুবই চাপ হতো। তো ড্রাইভার বললো যে না, আর বেশিক্ষণ থাকা যাবে না, এবার আমাদের রিটার্ন করতে হবে। তো আমরা ফিরত চলে আসি আমাদের হোটেলে আসার পর আমরা দেখছি যে ওয়েদার আবার আগের মতন ঠিকঠাক হওয়া শুরু করেছে। তো আমাদের মহাকাল মন্দিরটা দেখা বাকি ছিল, আর আমার তো একটা আফসোসই হচ্ছিল যে আমি ভোলেনাথকে দেখে যেতে পারবো না এসে। খুবই মনটা খারাপ লাগছিল। ওকে আমি 2-3 বার বলেছিলাম, কিন্তু মানে তখন তো পসিবল হয়নি মহাকাল মন্দিরে যাওয়া। তো আমাকে বলেছিল পরের দিন সকালে আমরা যখন বেরোবো জলপাইগুড়ি যাওয়ার জন্য, তার আগে আমি একটা মহাকাল মন্দিরটা ঘুরিয়ে আনবে। কিন্তু যেহেতু ওয়েদারটা ভালো হয়েছে, আমরা 5টা নাগাদই ফিরে এসেছিলাম, আর ওয়েদারটা ভালো এত সুন্দরই হয়ে গেছিলো যে হ্যাঁ যাওয়া যেত। তো আমরা বেরিয়ে গেছিলাম, খুব ভালোভাবে মহাকাল মন্দিরে এনজয় করছি। সন্ধ্যা হয়ে গেছিলো, আর একটু আলো থাকলে ভালো হতো, কিন্তু বেশ ভালোই এনজয় করেছি। মহাদেবের দেখা হয়েছিল, তো আমার খুব ভালো লেগেছিল। মহাদেবকে পেয়েছিলাম ওখানে গিয়ে। তারপরে আমরা আরেকবার ম্যাল রোডে যাই। ম্যাল রোডে গিয়ে আমরা হচ্ছে ম্যাগনেট কিনি, চাবির রিং কিনি, যেগুলো আমাদের স্মৃতি হিসেবে আমরা নিয়ে এসেছিলাম। তো অনেকক্ষণ ছিলাম সেদিনকে আমরা ম্যাল রোডে। আবার ম্যাল রোড থেকে ফেরার সময় আমরা টুকিটাকি ওই স্ন্যাক্স খেয়েছিলাম, কিন্তু ডিনার আমরা নিয়ে আসিনি। আমরা ফিরে হচ্ছে যেমন আমরা রেগুলার খাচ্ছিলাম, চানাচুর মুড়ি, তার সাথে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম রাতের ডিনার। তো ওটা ছিল আমাদের লাস্ট নাইট দার্জিলিংয়ে। একদিকে মন খারাপ ছিল, কারণ কাল থেকে আর ঘুরতে যেতে পারবো না। কোথাও গিয়ে ঘুরতে ঘুরতে মনটাও ভালো হয়ে গেছিলো, ঘোরাটা খুব এনজয় করছিলাম। কিন্তু এদিকে বাড়ির সবার জন্য মন খারাপ হচ্ছিল, বাড়ির সবাইকে দেখতে পারবো তো, এই জন্য আনন্দও লাগছিল যে বাড়ি ফিরতে পারবো। প্রত্যেকেই তো মানে বেড়ানোর শেষে বাড়িতে তো ফিরতে চাই। তো রাতেই আমরা প্যাকিংটা কমপ্লিট করে রেখেছিলাম, কারণ সকালবেলা গাড়ি বলা ছিল। তো এই জন্য রাতে প্যাকিংটা কমপ্লিট করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা আমরা হচ্ছে হোটেল থেকেই গাড়ি নিয়ে জলপাইগুড়ি যাই। জলপাইগুড়ি পৌঁছতে আমাদের প্রায় বিকেলই হয়ে গেছিলো, 3-3:30 মতন বেজে গেছিলো। তো ওখানে গিয়ে আমরা একটা হোটেল নিই, সেখানে আমরা লাঞ্চ করি, আর পরের দিন ভোর অবধি ওখানে স্টে করি। তো আমাদের পরের দিন ভোরবেলা হচ্ছে ট্রেন ছিল, আর আমি বহু যুগ পরে ভোরবেলা উঠেছিলাম ট্রেন ধরার জন্য। খুব ভালো লাগছিল, মানে এত সুন্দর ছিল ওয়েদারটা। আর ওই ভোরবেলা চা খাওয়ার মাটির ঘরে মজাটাই আলাদা, আমি সেটা একদমই মিস করি না। মাটির ঘরে চা খেয়েছিলাম, খেয়ে আবার ট্রেন ধরি, আর সারা রাস্তাটা আমি ঘুমোতেই এসেছিলাম, কারণ ভোরবেলাটা ওঠার আমাদের অভ্যেস নেই। যে ট্রেনে উঠতেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় সারা রাস্তাটাই আমরা ঘুমোতে এসেছি। মাঝখানে একবার উঠে টিফিন করেছিলাম, তারপর আবার ঘুমিয়ে গেছিলাম। যখন আমরা হাওড়া স্টেশনে নামলাম তখন দুপুর হয়ে গেছে, প্রায় 1টা নাগাদ হয়ে গেছিলো, 1টা হয়ে গেছিলো। তারপর একটা ট্যাক্সি বুক করে তো আমরা যাই আমাদের গন্তব্যে, আমাদের বাড়ির রাস্তায়। তো এই ছিল আমাদের দার্জিলিং ট্রিপের পুরো স্টোরি। দুজনের একসঙ্গে ঘুরতে যাওয়ার প্রথম গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সবাই ভালো থেকো, আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও। আর কে কত সালে দার্জিলিং ঘুরতে গেছিলে কমেন্ট করে জানিও। আর কারা কারা যাবে প্ল্যান করছো সেটাও জানিও।